মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছু কাল থেকেই গোলমাল করছে। সে কথা আজও বেরবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? তা বাবু মাইল তিনেক হবে। তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, বৃত্তস্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না। কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে, এটা জেনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যেই কলকাতা ফিরতে হবে, পারবে তো? তা পারবো বাবু। আচ্ছা এই নাও টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড়। মৃগাঙ্ক কেশর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল। ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না, তবে পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। তবে আজ যদি পাঁজিতে যাত্রা নিষেধ বলে, তাহলে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আড় ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকে ঘুরে দেখলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারদিক ধুধু করছে মাঠ। একটি মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে, এছাড়া বসতির কোন চিহ্ন নেই। আরো দূরে রয়েছে এক সারি তালগাছ, আর সবকিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা 2-1 বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও 2-1 কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তর মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়েছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, তাই মৃগাঙ্কবাবু গাড়িতেই ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে 2টা অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাত দিয়ে, একটা কলকাতার দিকেও গেল। কিন্তু তার অবস্থা জিজ্ঞেস করার জন্য কেউ থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে পরের উপর করাটা তাদের গোষ্ঠীতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? আচ্ছা হয়তো তাই, তিনিও তো বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে, সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলভারটা বার করে পরে নিলেন। এদিকে সূর্যও দ্রুত নিচের দিকে নেমে এসেছে। 5টার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডাও বাড়বে। কি মুশকিলে ফেললো তাকে সুধীর। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়? ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে, এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরালেন। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চিরাচরে তিনি একা। এমন একা তিনি কোনোদিনও অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাক দাঁড়োয়াটা। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাক দাঁড়োয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিক বেরিয়ে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামা দুটোর আস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর কোড়া মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা চোখ আর মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে
খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এই ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাকচড়ুই কি তাহলে মানুষের গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো সেটা একটা ছিটের শার্ট। কার কথা মনে পড়লো ওই ছেঁড়া কালো শার্ট দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না। তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকালের আগে। আশ্চর্য, ওই একটা নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগঙ্গবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠঘাটে লোকজন কমই দেখা যায়। কিন্তু এরকম নির্জনতা মৃগঙ্গবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগঙ্গবাবু ঘড়ি দেখলেন 4:20, সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে, সেটাই সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে লালচে রোদ। সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট 5 মধ্যেই অস্তে যাবে। আরেকটা অ্যাম্বাসেডার গাড়ি মৃগাঙ্গবাবুর পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্গবাবু আর একটু চা ঢেলে খেলেন। সুধীরের আসতে হয়তো এখনো ঘন্টাখানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তরের আড়ালে চলে গেল। এবারেই ঝপ করে সন্ধে নামবে। কাকতাড়ুয়া? কেন জানি না মৃগাঙ্গবাবু অনুভব করেছেন প্রতি মুহূর্তের ওই নকল মানুষটা তাকে বেশ করে আকর্ষণ করছে। সেটার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকতে মৃগাঙ্গবাবু কতগুলো জিনিস লক্ষ্য করলেন এবং লক্ষ্য করে তার হৃতকম্প অনুভব করলেন। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? আচ্ছা, হাত দূরে কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটাও কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাড়াই বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে? ও দুটো কি বাঁশ না ঠ্যাং? মাথার হাড়িটা একটু ছোট্ট মনে হচ্ছে না? মৃগাঙ্গবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থাতে তাকে আরেকটা ধরাতে হলো। তিনি তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? না 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 না। কিন্তু মৃগাঙ্গবাবুর দৃষ্টি আবারও কাকতাড়ুয়ার দিয়ে গেল। কোনো সন্দেহ নেই, সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে এদিকে খানিকটা এগিয়ে এসেছে। না না, এসেছে নয়, আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট, আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়রা ধুতি। বাবু বাবু বাবু। মৃগঙ্গবাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলা তার চেনা। এই হলো তাদের এককালের চাকর অভিরামের গলা। এই দিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন মৃগঙ্গবাবু। অভিরাম বলেছিল সে থাকে মানকড়ের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনেই তো মানকড়। মৃগঙ্গবাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগঙ্গবাবু প্রশ্নটা করলেন। তুমি অভিরাম না? একদিনে পরেও আপনি চিনেছেন বাবু? মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে, তাই বোধ হয় মৃগঙ্গবাবু সাহস পেলেন। তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমিই তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনিই দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগঙ্গবাবু মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগঙ্গবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃগঙ্গবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে। সুযোগ সুবিধা দুইই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগঙ্গবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি কোনো চাকরি করিনি কোথাও। কারণ কি, আমার কঠিন ব্যারাম হয়। উদুরি, টাকা পয়সা নাই, না ওষুধ, না পত্তি। সেই ব্যারামই আমার শেষ ব্যারাম। আমার এই জামাটাই ছেলে রেখে দিয়েছিল। সে নিজে কিছুদিন পরেছিল, তারপর সেটা ছিঁড়ে যায়। তখন সেটাই কাকতাড়ুয়ার পোশাক হয়, আর আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া।
কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবেই। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ বাবু, মৃত লোকেরও প্রাণ ছটফট করে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি হবে রাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির পিছনের দিকটায় খোঁজ করবেন, সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না বাবু, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানতে পারবেন অবিরাম কোনো দোষ করেনি। অবিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে। মৃগঙ্গবাবু শুনলেন অবিরাম বলছে, এতকাল পরে নিশ্চিত হলাম বাবু, আমি আসি। মৃগঙ্গবাবুর চোখের সামনে থেকে অবিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃগঙ্গবাবু চমকে উঠলেন। চোখ খুলে দেখলেন কাকতাড়ুয়াটা আর নেই। দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়েছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগঙ্গবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও তিনি ওঝার সাহায্য আর কখনো নেবেন না।